ক্রমাগত একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে শূদ্রদের অস্পৃশ্য করে রাখা হয়েছিল। শূদ্রদের শিক্ষা গ্রহণ করার কোনো অধিকার ছিল না। জেনে বুঝে একদম এই মিথ্যাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজে। কিন্তু যদি দেখা যায় আমাদের যে গুরুকুল প্রথা ছিল, সেখানে শূদ্ররা, ব্রাহ্মণদের সাথে শূদ্ররাও কিন্তু শিক্ষা গ্রহণ করার জন্য যেত। গান্ধীজির যিনি শিষ্য ছিলেন ধর্মপাল, তো ওনার লেখা দ্য বিউটিফুল ট্রি এই বইটিতে পাওয়া যাবে যে ব্রিটিশ শাসনকালেও যে গুরুকুলগুলো যতগুলো বেঁচে ছিল, সেখানে কতগুলো গুরুকুল ছিল, কতজন ব্রাহ্মণ সন্তান এবং কতজন শূদ্র পরিবার থেকে তাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করতে যেত গুরুকুলে। আর এটা তার তৈরি করা তথ্য নয়, তার মন করা তথ্য নয়। ব্রিটিশ ঐতিহাসিক যারা, তারা যে তথ্য তুলে এনেছেন রিসার্চ করে, সেই গবেষণাপত্র, সেখানে দেখা গেছে, সেখানে তারা ব্রিটিশ ঐতিহাসিকরা এই তথ্য তুলে ধরেছেন যে কতগুলো গুরুকুল রয়েছে, সেখানে কতজন পড়াশোনা করছে, সেখানে কতজন ব্রাহ্মণ সন্তান শিক্ষা গ্রহণ করছে, কতজন শূদ্র সন্তান শিক্ষা গ্রহণ করছে। এবং এই তথ্য থেকে ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত নেয় যে তাদের যদি দীর্ঘদিন ভারতবর্ষে রাজত্ব করতে হয়, ভারতবর্ষকে পরাধীন রাখতে হয়, তাহলে ভারতের সংস্কৃতি, ভারতের ইতিহাসকে ভুলিয়ে দিতে হবে। আর সেই কাজে প্রধান বাধা হচ্ছে এখানকার গুরুকুল। তো মুঘল আমলে বা যতবার ভারতবর্ষ আক্রমণ হয়েছে, তখনও ভারতে প্রথমেই আঘাত এসেছে ভারতবর্ষের যে গুরুকুল, যতগুলো গুরুকুল ছিল, যত বিশ্ববিদ্যালয় ছিল, যত মঠ মন্দির, সেইখানে আগে আঘাত এসেছে। ভারতের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় একের পর এক ধ্বংস করে দেওয়া হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যত রিসার্চ পেপার, যত বই ছিল, 3 মাস ধরে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও যে কটা গুরুকুল সামান্য কয়েকটা বেঁচে ছিল, ব্রিটিশ আমলে সেইগুলোর ওপর আঘাত আসে, বন্ধ করে দেওয়া হয় একের পর এক সমস্ত গুরুকুল। সেখানে শিক্ষাদান চলতো, সেখানে যে তারা শিক্ষা নিতে যেত, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তারপর রচনা হয়, ইতিহাস রচনা করা হয়। এই ইতিহাস কারা রচনা করছে? যারা আমাদের দেশে এসে, বাইরে থেকে এসে আমাদের পূর্বপুরুষকে পরাধীন করেছে, ভারতবর্ষকে লুট করেছে, তারা আমাদের ইতিহাস লিখছে। এর থেকে হাস্যাস্পদ বিষয় আর কিছু হতে পারে না। যারা লুঠেরা, যারা বাইরে থেকে আসছে, সেই যারা লুণ্ঠনকারী, তারা আমাদের পূর্বপুরুষের ইতিহাস রচনা করছে। আর সেটাকে আমরা গিলছি, আমাদেরকে গিলতে বাধ্য করা হয়েছে, আমরা গিলেছি। আর সেই ইতিহাস পড়ে আমরা কি জেনেছি? যারা লুণ্ঠনকারী তারা মহান, আলেকজান্ডার দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট। আর তারপর আর একটা জিনিস হয়েছে কি, যে আর্যরা বাইরে থেকে এসেছে, আমরা এটা শিখেছি, আর্যরা এখানকার নয়। কিন্তু একটা জিনিস যেটা, যে আমাদের যে ধর্মগ্রন্থ, বেদ, উপবেদ, এত উপনিষদ, এত পুরাণ, এত ধর্মগ্রন্থ, কোনো জায়গায় কিন্তু কোথাও উল্লেখ নেই এত কিছু রচনা করা হয়েছে, এত ধর্মগ্রন্থ আছে। প্রায় 3.5 থেকে 4 হাজার বছর আগের বেদ রচনা হয়েছে। সেই সময়, যে সময় বেদের মন্ত্র উচ্চারণ হচ্ছে ভারতবর্ষের মাটিতে, সেই সময় ইউরোপে মানুষ হয়তো কাঁচা মাংস খেত। তো এত যে ধর্মগ্রন্থ রয়েছে, সেখানে কোথাও আর্যরা যদি বাইরে থেকে আসতো, তার কোনো জায়গায় কোনো উল্লেখ থাকবে না।
আর আমাদের যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত জায়গায় ভারতবর্ষের কথা উল্লেখ আছে। ভারতবর্ষের নদ নদী, ভারতবর্ষের সমস্ত জায়গা, পর্বত, ভারতবর্ষের তীর্থক্ষেত্র, সমস্ত ভারতবর্ষের উল্লেখ রয়েছে। কোথাও বাইরের ছিটে ফোঁটাও নেই। তো এটা একটা চেষ্টা হয়েছে, মানুষকে খাওয়ানো হয়েছে। গুরুকুল প্রথা উঠে যাওয়ায় বেদ, উপনিষদ, ধর্মগ্রন্থ এইসব মানুষ, বেশিরভাগ মানুষ, আর আমরা পড়ি না, আমরা জানি না, জানতে দেওয়া হয়নি। ইতিহাস পড়ানো হয়েছে, তারপর কি হয়েছে, আমরা জেনেছি আর্যরা বাইরে থেকে এসেছে, এটাকেই আমরা গিলে নিয়েছি। ফলস্বরূপ আমরা, আমাদের ন্যাশনাল আইডেন্টিটি হয়ে গেছে একটা সমাধি স্থল, যে মানে তার কত নম্বর বউ তার কোনো ঠিক নেই, তার স্ত্রীর একটা সমাধিস্থল আমাদের ন্যাশনাল আইডেন্টিটি। সেই স্ত্রী মারা যাওয়ার পর তার যে কন্যা, তাকে আবার সে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে। মানে এই রকম একটা বাজে একটা সংস্কৃতি। কীরকম এরকম কোনো সংস্কৃতি ভারতের ছিল না। ব্রিটিশদের তৈরি করা, ব্রিটিশরা যেরকমভাবে চেয়েছে সেইভাবে ইতিহাস রচনা হয়েছে। ফলস্বরূপ কী হয়েছে, আমরা জেনেছি ব্রিটিশদের হাত ধরে উন্নত সংস্কৃতি, উন্নত শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে এসেছে, আমাদের সংস্কৃতিকে উন্নত করেছে। কী ধরনের সংস্কৃতি উন্নত করেছে? আমরা জানি যে রেনেসাঁ এসেছে, ব্রিটিশরা রেনেসাঁ এনেছে। তো এই যে ডিরোজিও সেই সময় কিছু যুবকদের নিয়ে যে ইয়ং বেঙ্গল গঠন করেছিলেন, তারা কি করত, ব্রাহ্মণদের বাড়ির সামনে গরুর হাড় ফেলে দিয়ে আসতো আর রটাতো যে ব্রাহ্মণরা গরুর মাংস খায়। তো সেটাই আমরা জেনেছি যে সেখান থেকে ব্রাহ্মণরা গরুর মাংস খায়। তারপর ডিরোজিও বাইবেল খুলে দেখালেন যে আদম আর ইভ ভাই বোন ছিল, ফলে ভাই বোনের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, ভাই বোন বিয়ে করলে কোনো অসুবিধা নেই। ফলস্বরূপ সনাতন হিন্দুরা যদি এখন ভাই বোনকে বিয়ে করতে চায়, সেটা উন্নত সংস্কৃতি। এই ধরনের উন্নত সংস্কৃতি আমদানি করা হবে, এটাই হচ্ছে উন্নত সংস্কৃতি। আর শূদ্ররা যে শিক্ষা গ্রহণ করতে যেত গুরুকুলে, সেটাকেই ভুলিয়ে দেওয়া হলো। বলা হলো শূদ্রদের শিক্ষা গ্রহণ করার কোনো অধিকারই ছিল না। কিন্তু গুরুকুল যে প্রথা ছিল, সেখানে শূদ্ররা ব্রাহ্মণ পরিবার এবং শূদ্র পরিবার থেকে প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করতে যেত। এবং যখন একজন সন্তান জন্মগ্রহণ করছে, সে শূদ্র হিসেবেই জন্মগ্রহণ করছে, সে শিক্ষা গ্রহণ করছে। শিক্ষা গ্রহণ করার পর যদি তার উচ্চ বিদ্যা লাভ করার মতো তার মধ্যে সেই মেধা থাকতো, তবে তাকে উপনয়ন দেওয়া হতো, তার পৈতে হতো, উপনয়ন হতো। তারপর সে বেদ পাঠ করার জন্য সে অনুমতি পেত, বেদ পাঠ করত। তার ব্রহ্মজ্ঞান লাভ হলে তবে সে ব্রাহ্মণ হতো। আর মাঝখানে যে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে আসছে, সে সেই শূদ্রই থেকে যাচ্ছে, সে ব্রাহ্মণত্ব লাভ করছে না, সে টেকনিক্যাল ওয়ার্ল্ডে পা রাখছে। ব্রাহ্মণ রিসার্চ করে যে প্রযুক্তি তৈরি করছে, সেই প্রযুক্তি শূদ্রের হাতে যাচ্ছে, শূদ্র সেই প্রযুক্তি ব্যবহার করছে। তো বেদে কি পড়ানো হতো? বেদে পড়ানো হতো কীভাবে নৌকো তৈরি করতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয়, এই কিভাবে যুদ্ধ করতে হয়, যুদ্ধের বিভিন্ন কলাকৌশল সবই তো শেখানো হতো। অর্থাৎ শূদ্ররা কিভাবে প্রযুক্তির ব্যবহার করবে, বৈশ্য কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে চিকিৎসা করবে, ক্ষত্রিয়রা কিভাবে যুদ্ধ করবে, আর ব্রাহ্মণ কিভাবে রিসার্চ করবে এবং তার রিসার্চের যে জিনিস সেটা সমাজের কিভাবে কাজে লাগবে। এটা কিন্তু বর্ণ, এটা কিন্তু কাস্ট ছিল না। কর্মের দ্বারা বর্ণ নির্ধারণ করা হতো, কোনোভাবেই কিন্তু কাস্ট ছিল না। কিন্তু বর্তমানে যেটা অদ্ভুতভাবে এখনও কিন্তু আছে, যেটা কাস্ট তৈরি করে দেওয়া হয়েছে। তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটে বর্ণ, কর্মের দ্বারা বর্ণ নির্ধারণ করা হতো। আর এখন হয়ে গেল জেনারেল কাস্ট,
SC ST OBC। তখন যেটা হতো যে 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 কর্মে যাচ্ছে সেই কর্ম অনুযায়ী তার বর্ণ নির্ধারণ হতো। আর এখন যেটা হয়ে গেল যে জন্ম থেকেই প্রত্যেকের কাস্ট নির্ধারণ হয়ে যাচ্ছে, কেউ কিন্তু জেনারেল থেকে এসটিতেও বা SC বা OBCতে যেতে পারছে না, আর SC ST OBC সারা জীবন সে ওটাই থেকে যাচ্ছে। ফলত কী হলো যে যে একটা মানুষ যে মাসে 3 লাখ টাকা ইনকাম করছে জেনারেল কাস্টে, সেও কোনো সুবিধা পাচ্ছে না, আর যে মাসে 2,000 টাকা ইনকাম করছে সেও কোনো সুবিধা পাচ্ছে না। আবার এই SC ST OBCতে যে মাসে 3 লাখ টাকা ইনকাম করছে সে যা সংরক্ষণ পাচ্ছে, আবার যে মাসে 2-3 হাজার টাকা ইনকাম করছে সে একই সংরক্ষণ পাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন মাঠে খেলা হচ্ছে, মাঠটা পাঁচিল দিয়ে ঘেরা আছে, মাঠের ভেতরে খেলা হচ্ছে, পাঁচিলের বাইরে 3 জন দাঁড়িয়ে রয়েছে, একজন খুব লম্বা, একজন একটু বেটে, তার থেকে একজন একটু আরও বেটে। যে একটু লম্বা সে ভালোভাবে দেখতে পাচ্ছে খেলাটা, যে একটু বেটে সে কোনো রকমে দেখছে, আর যে একদমই বেটে সে কিছুই দেখতে পাচ্ছে না। এইবার বর্তমান সমাজ ব্যবস্থায় যে সংরক্ষণ দেওয়া হয়েছে তাতে কি হলো যে 3 জনকেই একটা করে ইট দিয়ে দেওয়া হলো। সংরক্ষণের সুবিধা মতো তারা সুবিধা অনুযায়ী তাদেরকেই 3 জনকেই সমান সুবিধা দেওয়া হলো। 3 জনকে ধরুন 3টে ইট দিয়ে দেওয়া হলো। এবার যে ভালোভাবে দেখতে পাচ্ছিল সে আরও ভালোভাবে দেখতে পাচ্ছে, যে অল্প অল্প দেখতে পাচ্ছিল সে ইটের উপর দাঁড়িয়ে ভালোভাবে দেখার সুযোগ পেল, আর যে একদমই দেখতে পাচ্ছিল না সে ইট নিয়েও তার কোনো সুবিধা হলো। তো সংরক্ষণ বর্তমানে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রাচীন যুগে গুরুকুল প্রথা যখন ছিল বা বৈদিক যুগে তখন কিন্তু এই রকম বিষয় ছিল না, তখন কিন্তু কাস্ট ছিল না। তখন যেটা ছিল কর্মের দ্বারা বর্ণ নির্ধারণ করা হতো, যেটা শ্রীকৃষ্ণ বারবার বলেছেন গুণকর্মণি, গুণের দ্বারা কর্মের দ্বারা সেখানে বর্ণ নির্ধারণ করা। তো আমাদেরকে জানতে হবে যে অনেকে অনেক রকমভাবে আমাদের ভুল বোঝাবে, কিন্তু আসল জিনিসটা আমাদের জানতে হবে। ফাঁদ পেতে রাখা আছে, ফাঁদে পা দেওয়া যাবে না।